মানুষের নেতা আছে সেই নেতা বাবু ভাই চিন্তা নাই আমরা তোমার লক্ষ্য ভাই বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, উপস্থিত মুরব্বীগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে যারা আছেন সবাই ডান পাশে যান। সবাই আরো পিছান, ওই যে ওই পাশে যাওয়া যায়, আরো পিছান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত মুরব্বীগণ, উপস্থিত মা এবং বোনেরা, যাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আপনারা অনেকক্ষণ সময় আমার জন্য অপেক্ষা করছেন। উপস্থিত আমার সহকর্মী বৃন্দ, উপস্থিত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবীণ ব্যক্তিত্ব, উনি আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে 2001 সালে এমপি পদপ্রার্থী হয়েছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার অনেক নেতৃবৃন্দ যার হাতে গঠিত হয়েছে, সেই আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ সাহেব। মঞ্চে উপস্থিত আমাদের এই ঈশ্বরগঞ্জের গর্ব, সারা বাংলাদেশের বাংলাদেশ এলডিপির মাননীয় চেয়ারম্যান, আমাদের খুবই আপনজন এম এ বাশার সাহেব। এখানে মঞ্চে উপস্থিত আরো অনেক অঙ্গ সংগঠন এবং এর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে এই দুঃখ ভরা ক্লান্ত হৃদয়ে স্মরণ করছি আমাদের সহকর্মী, যিনি মাত্র আগে 4-5 দিন আগে মৃত্যুবরণ করেছেন, যিনি আমাদের এই নির্বাচনী ট্রেনটিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে রাত দিন পরিশ্রম করছিলেন, যিনি আমাদের সাথে এই নির্বাচনী মশাল নিয়ে আগ বাড়ানোর চেষ্টা করেছিলেন, 18 বারের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা তার জানাজা পড়েছি, জানা যায় যে উপলব্ধি হয়েছে রাজনীতি তো সেটাই, রাজনীতি তো সম্মানের। মৃত্যুবরণ করার সময় যদি অস্ত্র সজল নয়নে আমাদের হাজার হাজার নেতাকর্মী, আমাদের হাজার হাজার বন্ধুবর, আমাদের হাজার হাজার সহকর্মী যদি সেই লাশটিকে, আমার লাশটিকে সামনে রেখে অশ্রু সজল নয়নে যদি বিদায় দেয়, এটাই রাজনীতির সার্থকতা, এটাই রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এটাই রাজনৈতিক সততা, এটাই রাজনীতি করা কল্যাণের, এটাই রাজনীতির ব্যক্তিত্ব। আজকে আমরা যাকে হারিয়েছি, এই ব্যথাতুর হৃদয়ে আপনাদেরকে সামনে এই নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে হৃদয় দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আব্দুল্লাহ আল মামুন খোকন, আমাদের সেই সহকর্মীকে, আমাদের সেই ঈশ্বরগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ককে, যিনি আমাদের সাথে আছেন, এখনো আমরা অনুভব করি। ভাইয়েরা আমার, মা বোনেরা আমার রাজনীতি করাটা খুব সহজ ছিল না। আপনারা জানেন আমি এই ঈশ্বরগঞ্জে নারীর টানে ফেরত এসেছি। আমার জন্ম ঢাকায়, বড় হয়েছি ঢাকায়, লেখাপড়া করেছি ঢাকায়। আমি এই ঈশ্বরগঞ্জের কোনো রাজনৈতিক পরিবার থেকে আসিনি, আমি এই ঈশ্বরগঞ্জের কোনো প্রভাবশালী পরিবার থেকে আসিনি। আমি যখন ঈশ্বরগঞ্জে আসি, আমি যখন ঈশ্বরগঞ্জের মাটিতে হাঁটা শুরু করি, আমি যখন এর বাতাসে নিঃশ্বাস নেই, আমি যখন এই রাস্তা দিয়ে হাঁটি, আমার বারবার মনে হয়েছে এখানেই তো নারী পোতা আছে আমার সেই বাবার, এখানেই তো নারী পোতা আছে আমার সেই দাদার। আমি এখানে এসে দেখি এখানে শুধুমাত্র আমি যে স্কুলটাতে পড়তাম, আমি যে
যে যায় হসপিটালটাতে ডাক্তার দেখাতাম, আমি যে জায়গাটাকে নিঃশ্বাস ভরে চিন্তা করতাম, না এখানে আমার কোনো পরিচয় নেই, আমার পরিচয় সেই বাবু আর নানায়ের টানে আমি জন্মেছি ঈশ্বরগঞ্জে, আমার পরিচয় ঈশ্বরগঞ্জ। আমি আমার মৃত্যুর পরে আমার মৃতদেহটাকে এই মাটিতে সমাহিত করায়, এই মাটি থেকে আমি জন্ম লাভ করেছি, এই মাটিতেই আমি ফেরত আসব, এই মাটির থেকেই আমি পুনরুত্থিত হব। এই ঈশ্বরগঞ্জের যে দায়িত্ব, এই ঈশ্বরগঞ্জের যে মানুষ, আমি যখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে ঈশ্বরগঞ্জে বাবু নামে যখন একটি মানুষ তৈরি হয়েছে, একটি ব্যক্তিত্ব তৈরি হয়েছে, আমি দেখেছি হাজার হাজার মানুষ। একটি বাবা যখন তার কন্যার ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যখন আমার সামনে দাঁড়ায়, আমি আয়নার সামনে দাঁড়িয়ে অনেক রাতে না ঘুমিয়ে আমি চিন্তা করেছি, এই মাটি আমার, এই দেশ আমার, এই দায়িত্ব আমার। আমি হয়তো ভালোবাসায় থাকি, আমি হয়তো একটি ভালো বাড়ি চড়ি, আমি হয়তো 3 বেলা ভালো খাই, কিন্তু আমি যে মাটিতে শুইব, যে মাটি থেকে আমি জন্মগ্রহণ করেছি, সেই মাটির মানুষগুলো ভালো নেই, সেই মাটির মানুষগুলোর দায়িত্ব থেকে আমার রাজনীতি করা। এই ঈশ্বরগঞ্জে এই উঁচাখিলায় আমি যখন দেখেছি একজন অভয় সাহা, যার বাবা ঝালমুড়ি বিক্রি করত, যার মা বিনা চিকিৎসায় মারা গেছে, তবু যোদ্ধা মা তার সন্তানকে পড়িয়ে যখন বুয়েটে ভর্তি করেছে। সালাম জানাই এরকম ঝালমুড়ি বিক্রি করা মানুষদের, তারা আমাদের থেকেও বড়। আমরা প্রতিটি খেয়ে এরকম অভয় সাহা বাবা মাকে যদি জন্ম দিতে পারি, এরকম যোদ্ধা মাকে যদি জন্ম দিতে পারি, এটাই আমার রাজনৈতিক সার্থকতা। যখন আমি সে বুয়েটে ভর্তি হয়েছে, আমার কাছে এসেছে, আমি যখন তার ল্যাপটপ কিনে দিতে পেরেছি, আমি যখন তার বুয়েটের ভর্তির সাথে দাঁড়াতে পেরেছি, এটাই আমার রাজনৈতিক দায়বদ্ধতা, এটাই আমার রাজনৈতিক সার্থকতা। আমি এ কারণেই রাজনীতি করতে আসছি। আমি ধনী হতে রাজনীতি করতে আসি নাই, আমি কোনো ক্ষমতা দেখে রাজনীতি করতে আসি নাই। কারণ আমি যখন রাজনৈতিক ভাবে আত্মপ্রকাশ করছি, আমি সবার রক্তচক্ষু এড়িয়ে নিজের অবস্থায় আমার জন্য মানুষ তৈরি হয়েছে। মাত্র 500 টাকার বিনিময়ে আমার বাড়িঘর ভেঙে ফেলা হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। আমি অবস্থা দেখেছি, আপনারা জানেন আমার বাড়ি ঘর সবই 4 তারিখে পুড়িয়ে দেওয়া হয়েছে, আমার আগেও বাড়ি ঘর ভাঙা হয়েছে। আমি কি অপরাধ করেছি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই। ঈশ্বরগঞ্জ সদরে আমার কোনো আত্মীয় স্বজন বংশ প্রভাবশালী লোক নাই যারা আমার কথায় 1000 লাঠি নিয়ে আসবে। আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার বক্তব্যের শুরুতে প্রথমেই বলতে চাই, আপনারাই আমার লাঠি। আমি আজকে এই পশ্চিমাঞ্চলের সন্তান। আজকে যদি আপনারা আমাকে ধারণ না করেন, সারা জীবন যে ঈশ্বরগঞ্জ স্বাধীনতার পরে কোনো এমপি কোনো কিছু সদরের বাইরে যায়নি, আজকে আমাকে না, আমার মতো অযোগ্য সন্তানকে যদি আপনারা ধারণ না করেন, আমি মনে করব আপনারা আমার সাথে আছেন, আপনারা আমাকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। এটাই আমার দক্ষিণ পশ্চিম অঞ্চলের সন্তান হিসেবে আপনাদের রিকোয়েস্ট। 12 তারিখ প্রথমেই আপনারা সেই লাঠি নিয়ে আমাকে ধানের শেষ ভোট দিয়ে আপনারা যদি সংসদে পাঠান, সর্বপ্রথম আমি আপনাদের কথাই বলবো, আপনাদের রাস্তাঘাটি ঠিক করব, আপনাদের স্কুল কলেজ মাদ্রাসার পরিবেশ ঠিক করব, আপনাদের চরাঞ্চলের যে অবস্থা আমি দেখেছি, আপনাদের যেখানে রাস্তাঘাটের যে অভাব আমি দেখেছি, আমার হৃদয় দিয়ে, শক্তি দিয়ে, যোগ্যতা দিয়ে প্রথম এগুলোকে তৈরি করব। আমি আপনাদের সন্তান হিসেবে আমি দেখতে চাই, আমি আপনাদের সামনে সন্তান হিসেবে এই অঙ্গীকার আপনাদেরকে করে দিতে চাই। 5ই আগস্টের পরে এই দেশে বহুত কিছু হয়েছে। আমরা যারা রাজনীতি করি, উত্তরাধিকার সূত্রে আমরা অনেক ধরনের রাজনৈতিক কর্মী পেয়ে থাকি। 5ই আগস্টের পরে এই 17 বছরে
আমি কি করেছি? এই 17 বছরে আমি হাজার হাজার ক্যান্সার রোগীকে নিজের পাওয়াবদ্ধতা থেকে, নিজের মূল্যবোধ থেকে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি বুঝেছি অনেক অজস্র রাত আমি ঘুমাতে পারি নাই। আমি আমার বুদ্ধি বিক্রি করে, অভিজ্ঞতা বিক্রি করে যেটু পয়সা আমি কামিয়েছি তা আমি আমার দায়বদ্ধতা থেকে এই ক্যান্সার রোগীদের পিছনে খরচ করেছি। এরা কোথায় যাবে? আমি তো এদের সন্তান। এরা যখন আমার কাছে আসে, অনেক নির্ঘুম রাত আমি কাটিয়েছি। আমি একটি মহিলাকে 13টি কেমোথেরাপি যখন দিয়েছি, আমি যখন 22টি রেডিয়েশন থেরাপি দিয়েছি, প্রতিদিন সকালবেলা কেমোথেরাপির দিনে যখন আমার অফিসে সকালবেলা 8টার কলে আমার ঘুম ভাঙতো, সেটা আমার অফিসে বসে আমি যখন তাকে কেমোথেরাপি দিয়েছি, এসে যখন ফেরত এসেছে, একদিন আমাকে ফোন করে বলেছে, আপনি আমার জীবনে অনেক করেছেন, কিন্তু আমি এক গ্লাস পানি খেতে পারিনি, আমার বাড়িতে কল নাই। আমি যেদিন তার বাড়িতে কল লাগিয়ে দিয়েছি, তাকে যে কেমোথেরাপি দিয়েছি, তাকে যে রেডিওথেরাপি দিয়েছি, এটাতেও তার সেই আত্মসন্তুষ্টি হয় না। এক গ্লাস পানির জন্য যে আত্মসন্তুষ্টি, এই হৃদয় ছোঁয়া, এই অঙ্গীকার থেকে আমি রাজনীতি করতে এসেছি। এই 17 বছরে যদি আমি কারো থেকে 100 টাকা নিয়ে থাকি, এই 17 বছরে আমি যদি কাউকে অঙ্গীকার করে একটি অঙ্গীকার ভঙ্গ করে থাকি, আপনাদের সন্তান হিসেবে আমাকে ভোট দেওয়ার দরকার নাই। একটি প্রমাণ যদি আপনারা আমার সামনে উপস্থাপন করতে পারেন, এই দক্ষিণ পশ্চিম অঞ্চলের সন্তান হিসেবে আমার পরিচয় দেওয়ার দরকার নাই। আর যদি না করে থাকি, আপনাদের জন্য যদি আমার এই মনোনয়নকে আমি দলমত নির্বিশেষে আপনাদের সামনে দাঁড়িয়ে যদি আমি আপনাদের সামনে শপথ করি, তাহলে আপনারা আমার সাথে থাকেন, আপনারা আমার ধানের শীর্ষে ধারণ করেন, আপনারা আমাকে ভোট দিয়ে যদি সংসদে পাঠায়েন। আর যদি না করেন, আমার কোনো আপত্তি নাই। আমি এই ঈশ্বরগঞ্জের সব জায়গায় হেরে যেতে রাজি আছি, কিন্তু আমি আপনাদের সন্তান হিসেবে এখানে দাঁড়িয়ে আমি হাঁটতে চাই না। আমাকে আপনারা ধারণ করুন, যোগ্য সন্তান হিসেবে ধারণ করুন, অথবা অযোগ্য সন্তান হিসেবে ধারণ করুন। আমি কথা দিয়ে গেলাম, আপনাদের কোনো ধরনের কোনো কিছু আমি হতে দিব না। আমার লাশের সফর দিয়ে হবে। আপনারা দেখবেন, আমি ঈশ্বরগঞ্জে যখন 5ই আগস্টের পরে আমাকে যখন গুম করা হয়, 5ই আগস্টের পরে আমি যখন ইলেকট্রিক শক খাই, আমি অনেক দিক মানসিক ডাক্তারের কাছে যখন ঘুরেছিলাম, আমি 2 মাস অলমোস্ট অ্যাবনর্মাল সিচুয়েশনে ছিলাম নিজেকে ঠিক করার জন্য। আমি সেই সময় সারা বাংলাদেশে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমার এই ঈশ্বরগঞ্জে কিছু ঘটনা ঘটেছে, প্রত্যেকটি অভিযোগ আমি তদন্ত করেছি, প্রত্যেকটি মানুষের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি। যদি আমি ব্যবস্থা নিয়ে না থাকি, আপনারা আমাকে ভোট দিবেন না। আমি আপনাকে বলেছি, আজকে আমি রাজনীতি করতে এসেছি, আমার সাথে অনেক প্রভাবশালী মানুষ, অনেক ধরনের মানুষ আমার কাছে আছে। আমি যদি 12 তারিখে পাশ করি, আমার আমল নামায় একরকম, আর না হয় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হিসেবে আপনাদেরকে একটি কথা পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, প্রত্যেকটি চাঁদাবাজির যদি কোনো ধরনের আপনারা প্রমাণ দিতে পারেন, সে আজীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার থাকবে। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমরা আজকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে, আজকে আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, শক্তির বিরুদ্ধে আজকে আমাদের জেগে উঠতে হবে। 1971 আমরা যে বাংলা পৃথিবীতে বাংলাদেশের আত্মপরিচয়ে বাংলাদেশী জাতি হিসেবে যে দাঁড়িয়েছি, 30 লক্ষ শহীদের মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দাঁড়িয়েছি। এই সবুজ লাল রক্তের পতাকা আমরা হৃদয়ে দাঁড়িয়ে ধারণ করি। এটার ধারাবাহিকতায় 24, সেই 24 হলো বৈষম্যের বিরুদ্ধে 24। সেই 24-এর যোদ্ধা হিসেবে আপনাদেরকে বলছি, অনেক ভাবেই আমি চিন্তা করেছি। আমাকে যখন অত্যাচার করে বলেছে আর 30 মিনিট পরে আমাকে গুলি করে মেরে ফেলবে, আমি যদি কালকে স্বীকার না করি, আমি এই তো মানুষকে 3 কোটি টাকা দিয়েছি এই 24-এর আন্দোলনে। আমি তখন বিশ্বাস করেছি, মৃত্যু যদি আল্লাহ লিখে রাখে, সেই মৃত্যুর জন্যই প্রস্তুতি নিয়েছিলাম। আল্লাহর যদি কোনো প্ল্যান
থাকে, আল্লাহর যদি কোনো উদ্দেশ্য থাকে, সেই জায়গা থেকে বেরিয়ে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হয়েছি। আমি সেখান থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি আমার এই সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করি এবং আমি তার বিশ্বাস করি, আমার সেই আত্মবিশ্বাসটুকু আছে। আপনারা বলেন আমি কোন দৃশ্যমান কোন ধরনের কমিটমেন্ট, গত 17 বছরে যারা আমাকে চেনেন, যারা আমার কাছে গিয়েছেন, আমি একটি কথা দিয়ে কথা রাখি নাই। একটি মানুষ যদি এখানে হাত তুলে বলতে পারেন আমার কাছে, আপনাদের কাছে আমি এই ঈশ্বরগঞ্জে ধানের বিশেষে ভোট চাই না। আমরা মাদক নিয়ন্ত্রণের কথা বলেছি, আমরা ক্যাসিনো প্লেয়ারদের নিয়ন্ত্রণ করার কথা বলেছি। কোথায় সেই দৃশ্যমান কার্যক্রম? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে ধরেছে, টাকা দিয়েছে, ছেড়ে দিয়েছে, টাকা না দিলে জেলে পাঠিয়েছে, জামিন হয়েছে পরের দিন তারা আরো 100 গুণ শক্তি নিয়ে ফিরে এসেছে। মরে মরে বিক্রি হয়েছে মাদকের সংখ্যা, বেড়েছে মাদক বিক্রেতার সংখ্যা। এই ঈশ্বরগঞ্জে আমি একটি কথা পরিষ্কার ভাবে আপনাদেরকে বলে যাই, যতক্ষণ না আপনারা আমি থেকে আমরায় না যাবেন, এই ধরনের সামাজিক ব্যাধিকে কেউ দলমত নির্বিশেষে আপনারা শেষ করতে পারবেন না। আপনারা কি করেছেন? আপনারা করেছেন আমার ছেলে তো মাদক খায় না, প্রতিবেশীর ছেলে খেলে আমার কি অসুবিধা, দূরের ছেলে খেলে আমার কি অসুবিধা। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার ছেলে খায় না কিন্তু নাতি খাবে? আপনি কি কখনো চিন্তা করেছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক হিসেবে আপনাদেরকে একটি কথা বলতে চাই, এই আমি থেকে আমরা হয়ে আপনাদের সবাইকে নিয়ে এই ঈশ্বরগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে মাদক বিক্রেতার বাড়িকে আমি চিহ্নিত করে 13 তারিখ থেকে যে সামাজিক আন্দোলন শুরু করব তার নেতা আমি হতে চাই। প্রত্যেকটি মাদক বিক্রেতার বাড়িতে সাইনবোর্ড লাগাবো, এটা মাদক বিক্রেতার বাড়ি, তার সাথে সমাজের সবার মেশা নিষেধ, তার বাজারে আসা নিষেধ এবং তার সাথে আত্মীয়তার বন্ধন নিষেধ। যখন আমরা এই সামাজিক আন্দোলনের ডাক দিতে পারবো, সেই দিন ঈশ্বরগঞ্জ থেকে মাদক দূর করা সম্ভব। সেদিন আপনাদের কাছে অঙ্গীকার চাই, আপনাদের সবাই দলমত নির্বিশেষে আমরা একটি অঙ্গীকার চাই, আমরা ঈশ্বরগঞ্জবাসী এটা করে দেখাতে পারবো। এটাই হবে আমার আগামী দিনের রাজনীতি, এটাই আমার আগামী দিনের চ্যালেঞ্জ। প্রত্যেকটি ব্যবসায়ী ভাই এবং বলতে চাই, অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঈশ্বরগঞ্জের মাটিতে বিভিন্ন বাজারে ঘটেছে। আমি যতগুলো অভিযোগ পেয়েছি প্রত্যেকটি আমি একটা একটা করে অভিযোগ তদন্ত করেছি এবং শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমার হাতে এখন প্রশাসন নাই, আমার হাতে এখন শক্তি নাই। আমি যদি শক্তি অর্জন করব, যদি 12 তারিখের পরে 13 তারিখ থেকে অর্জন করি, প্রত্যেকটি ব্যবসায়ীর জিম্মাদার আমি। আমার লাশের উপর দিয়ে কারো টাকা নিতে হবে, আমার লাশের উপর দিয়ে কারো দোকান লুট করতে হবে, আমার লাশের উপর দিয়ে কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে হবে। যদি না পারি আমানত স্বরূপ একটি ভোট দিয়ে দেখেন, 5 তারিখ 5 বছর পরে এই মঞ্চে দাঁড়াতে হবে, ডাইরেক্ট বলবেন বলেছিলেন ভোট দিব না, ভোট দিয়েন না, অগ্রিম বলে গেলাম। ভাইয়েরা আমার, আমাদের একটি শিক্ষিত মূল্যবোধের প্রজন্মর নেতৃত্ব দিতে চাই। আগামীর যে আমাদের জেনজি, তাদের হাতে আছে মোবাইল, তাদের হাতে আছে আমাদের ইন্টারনেট কানেকশন। আজকে আমাদের যে রাজনীতির খেলায় আমরা আজকে যে জীবনমুখী, জীবনের প্রদীপ ধ্বংস করার যে রাজনীতি এই বাংলাদেশে এসেছে, আমি সেই রাজনীতি করতে চাই না। আমি কোনো মাদক ব্যবসায়ীর ভোট চাই না, আমি কোনো ক্যাসিনো প্লেয়ারের ভোট চাই না। আমাকে তারা হুমকি দিচ্ছে, এতে যদি আমি পতিত হই, শূন্য ভোট পাই, আমার কোনো আপত্তি নাই। আমি আপনাদের কাছে বলে গেলাম, এই সামাজিক আন্দোলনের রাজনীতিতে আমি যেহেতু নামেছি, আমি একটি আলোর মোমবাতি জ্বালিয়ে যেতে চাই। সেই ঝড় বাতাসের মোমবাতি হয়ে এই জেনারেশনকে আমি নেতৃত্ব দিতে চাই। এটাই আমার রাজনীতি। আপনাদেরকে আরেকটি কথা পরিষ্কার ভাবে বলতে চাই, আজকে এই অবহেলিত চরে অসংখ্য মানুষের 23
ঈশ্বরগঞ্জকে 4টি ভাগ করে এখানে একটি অসম্ভব সুন্দর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি সংগঠন আছে, তারা একটি গুণী সংগঠন। তারা আমার কাছে একটি রিকোয়েস্ট করেছে, এই উচাখিলায় যেন আমি একটি বিদেশি ভাষা, স্পেশালি জাপানিজ, কোরিয়ান ভাষা বা চাইনিজ ভাষা শেখার সেন্টার করি। আমি আপনাদেরকে বলে গেলাম, সরকারি টাকায় যদি না করতে পারি, ব্যক্তিগতভাবে আমি এটা করব। এবং ঈশ্বরগঞ্জের ডাটা অ্যানোটেশন, ডাটা লেবেলিং এর মতো এআই বেস চাকরি, যেটা খুব স্বল্প শিক্ষিত মানুষরা করতে পারে, এদের জন্য আমি একটি অবশ্যই অল্টারনেটিভ এডুকেশন সিস্টেম, ট্রেনিং সিস্টেম এই ঈশ্বরগঞ্জে চালু করে যদি এই নতুন প্রজন্মের কাছে আমরা তাদের মোবাইল আর তাদের ইন্টারনেট ইউজ করে এই ডাটা লেবেলিং অথবা ডাটা অ্যানোটেশনের ব্যবসা এরকম উপজেলা কেন্দ্রিক, ইউনিয়ন কেন্দ্রিক মানুষজনকে ইনক্লুড করে চালু করতে পারি, এটাই আমার আগামী দিনের রাজনীতি। এই অঙ্গীকার থাকলো। আপনারা শুধু আমাকে একবার আপনাদের এই মানুষ হিসেবে ভোট দিয়ে দেখেন। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, স্বাধীনতার পরে এই ঈশ্বরগঞ্জে এমপি পদপ্রার্থী কখনোই সেই সদরের বাইরে আসে নাই। আপনাদের যে সমস্যা, কোন ধরনের বিচার আপনি যদি ঈশ্বরগঞ্জে নিয়ে গেছেন, এটা আপনি ন্যায় বিচার হোক আর অন্যায় বিচার হোক, চোখ বন্ধ করে মাথা নিচু করে ঈশ্বরগঞ্জ থেকে চলে আসছেন। আপনারা একবার এই এমপি পদপ্রার্থী, এই এমপি পদটি ঈশ্বরগঞ্জের সদরের বাইরে এনে দেখুন। আমি আপনাদেরকে ওন করতে চাই, রিপ্রেজেন্ট করতে চাই, আপনাদের অধিকারের কথা খুবই শক্তিশালী ভাবে বলতে চাই। আমি কোনো প্রভাবশালী পরিবারের রক্তচক্ষুকে ভয় পাই নাই, আমি কোনো প্রভাবশালী পরিবারের লাঠিকে ভয় পাই নাই। আমার এই যুদ্ধ, আমার এই জীবন যুদ্ধ দায়িত্ববোধ থেকে, আমার এই দায়িত্ববোধের রাজনীতি করতেই আমি স্বচ্ছতার সহিত গত 17 বছর চলেছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত চলবো। রাজনীতি আমার জন্য কোনো পেশা নয়, রাজনীতি আমার কাছে কোনো খাকা খামানোর ব্যাপার নয়, রাজনীতি আমার কাছে কোনো ধরনের ক্ষমতা দেখানোর ব্যাপার নয়। আমি কোনো ধরনের কোনো অপকর্মের, কোনো ধরনের ভূমি সন্ত্রাস, কোনো কিছুর সাথে যুক্ত হইনি। আপনাদের কথা দিয়ে গেলাম, আমার লাশের সামনে দাঁড়িয়ে অন্তত একজন মানুষ ঈশ্বরগঞ্জের মাটিতে বলতে পারবেন না যে আমি কারো থেকে 100 টাকা নিয়েছি। এই অঙ্গীকার করে গেলাম আপনাদের সন্তান হিসেবে। তাই আমার ধানের সৃষ্টি দলমত নির্বিশেষে আপনাদের সন্তান হিসেবে আপনাদেরকে আমানত দিয়ে গেলাম। আমার অনেকের সাথে দেখা হয়নি, অনেকের সাথে দেখা হয়েছে। আমি সেই আন্দোলনের নেতৃত্ব দিতে চাই। আমি একটি স্লোগান বলতে চাই, মেয়ে পড়াই মেয়ে বাঁচাই। যতদিন ঈশ্বরগঞ্জের প্রত্যেকটি ঘরে প্রতিটি মেয়ে উচ্চ শিক্ষিত না হবে, ততদিন আমরা দারিদ্রতাকে জয় করতে পারবো না। আপনি গরিব থাকার অন্যতম কারণ হলো আপনি যদি আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন, এই মেয়েই হবে আমার আগামী দিনের মা, এই মেয়েই হবে আমার আগামী দিনের কন্যা, যে হাসবে, যে খেলবে, যে ঈশ্বরগঞ্জকে এগিয়ে নিয়ে যাবে। আমি তাদের জন্য একটি নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি করতে চাই। এটাই আমার আগামী দিনের রাজনীতি। আপনারা আমাকে একবার বিশ্বাস করুন, আপনাদের যোগ্য অথবা অযোগ্য সন্তান হিসেবে যদি আমি আপনাদেরকে এই ধরনের কাজ না করতে পারি, যদি আপনাদের এই জায়গায় আমি এরকম কিছু ডেলিভারি করতে না পারি, আপনারা আমার সাথে থাকার দরকার নেই। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা করেছেন। এই রাজনৈতিক জীবনে, এই রাজনৈতিক বিষয়ে যে ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি, আজীবন ঋণী, আজীবন জায়গায়। আমি পৃথিবীর 80টা দেশ নিজের চোখে দেখেছি। এই পৃথিবী কিন্তু কখনোই এই ঈশ্বরগঞ্জের ভিতরে সীমাবদ্ধ নয়। এই পৃথিবী কিন্তু কোনোভাবেই এই বিশ্বের এই উপজেলায়, তাই উচাখিলার মধ্যে সীমাবদ্ধ নয়। এই পৃথিবী অনেক বড়। যে বৈশ্বিক পরিবর্তন আসছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সুপার ইন্টেলিজেন্স আমাদের সামনে আসছে, আমরা যদি একটি শিক্ষিত প্রজন্ম, একটি সুন্দর সুযোগ্য জেনজিকে নেতৃত্ব না দিতে পারি, এইরকম ট্রেডিশনাল রাজনীতি বাংলাদেশ পৃথিবী থেকে হারিয়ে যাবে। এই ট্রেডিশনাল লেখাপড়া হারিয়ে যাওয়ার উপায় হয়েছে, এই ট্রেডিশনাল কাজকর্ম হারিয়ে যাওয়ার পৃথিবী থেকে 10 বছরের ভিতর হারিয়ে যাবে। তাই আজকে যে ভয়াবহ পৃথিবী আমাদের সামনে আসছে, যে ইউটোপিয়ান পৃথিবী,